দিদি, দেখ কি সুন্দর অপরূপ দৃশ্য, চারিদিকে পানি আর পানি। আমার মনে হয় এটা সাধারণ বৃষ্টি নয়, বন্যা হচ্ছে। বাবা মা, দেখো বন্যা চলে এসেছে। কত পানি চারদিকে, সব ডুবে যাচ্ছে মা, সব ডুবে যাচ্ছে। দিদি, এত পানিতে যদি আমাদের ঘরটা নৌকা হয়ে যেত, তাহলে আমরা বন্যার পানিতে ভেসে বেড়াতে পারতাম। ঘর নৌকা হয়ে গেলে তো ভালোই হতো। যাই হোক, ওগো, আমাদের এই পানি থেকে বের হতে হবে, না হলে যে সবার খাবার দোকানই কঠিন হবে। বাড়িতে ডাল ছাড়া যে আর কিচ্ছুটি নেই। ঠিকই বলেছো গিন্নি, কাল আমাকে বের হয়ে কিছু করতে হবে। এই বন্যার দিনে চিংড়ি ধরার কথা ভাবছি, কি বলো? চিংড়ি ধরে যা পাবো তাই দিয়েই দুবেলা চালিয়ে নেব। এই বন্যায় চিংড়ি পাবে? শোনো গিন্নি, এই বন্যার সময় নদীর পানি বাড়বে, আর নদীর পানি যত বাড়বে তত চিংড়ি মাছ পাওয়া যাবে। এখন তো সন্ধ্যা, আমি কাল সকালেই চিংড়ি ধরতে যাব। এতে করে আমাদের না খেয়ে থাকতে হবে না গো। কিন্তু এত বৃষ্টিতে নদীর পানি তো খুব ভয়ঙ্কর হবে, তুমি কি পারবে? আমরা যখন ছোট ছিলাম তখন এমন বৃষ্টিতে চিংড়ি ধরতেই অভ্যস্ত ছিলাম তো, আমার কোনো ক্ষতি হবে না। চিংড়ি ধরা? আমি বাবার সঙ্গে যাব। আমিও যাব, আমিও যাব। ঠিক আছে, তোরা দু ভাই বোন যাস, তবে সাবধানে থাকবি। বন্যার পানি কিন্তু খুব বিপজ্জনক হতে পারে, আর তার উপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে। না জানি এই বন্যার সময় আমাদের ঘরটা কখন ডুবে যায়। ওদিকে গরু দুটো সকাল থেকে না খেয়ে মরছে। গিন্নি, এমন অলক্ষণে কথা বলো না তো। বিধাতাকে স্মরণ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আমি দেখছি গরুর জন্য কিছু খাবার পাওয়া যায় কিনা। যেমন বৃষ্টি হচ্ছে তেমনি বজ্রপাত, এর ভেতর তুমি কোথায় যাবে শুনি? তাতে কি, আমি বেশি দূরে যাব না। আমাদের ঘরের পেছনে যে কলা গাছ আছে না, সেটা থেকে কিছু কলা পাতা পেরে গরুকে খেতে দেই। তাছাড়া তো কোনো উপায় দেখছি না। এই বন্যার পানিতে কলা গাছগুলো এমনিতেই মারা যাবে। ঠিক আছে, যাও। বাবা, তুমি এখানে বসে একা একা কি ভাবছো? তোমাকে মা কখন থেকে খেতে ডাকছে। কই, কিছু ভাবছি না তো। হ্যাঁ, চলো। এই বলে রমেশ মণিকে সাথে নিয়ে খাবার খেতে যায়। তারা সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে। এরপর যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে, ওগো, ছেলে মেয়ে দুটো সেই কখন থেকে অপেক্ষা করছে চিংড়ি ধরতে যাবার জন্য, আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? কি আর করব, দেখো বন্যার পানিতে লাউ গাছ সব নষ্ট হয়ে গিয়েছে। কাল মাঠে গিয়েছিলাম, গিয়ে দেখি মাঠের সব সবজিতে পচন ধরেছে। যাই হোক, তুমি আমার জাল দুটো আর মাছ ধরা খাঁচাটা দাও দেখিনি। ঠিক আছে, এই নাও, তুমি যেগুলো আনতে বলেছো সব এনেছি। এই তো বাবা, আমরা চলে এসেছি, তাড়াতাড়ি চিংড়ি ধরতে যাই, চলো চলো। হ্যাঁ চল, আমরা গেলাম গিন্নি। বাবা, নদী তো প্রায় ডুবে যাবার মতো, আমরা কি চিংড়ি পাবো বাবা? নদী তো এখনো ডুবেনি মা, বিধাতা চাইলে আমরা ঠিক চিংড়ি পাবোই পাবো। যাই হোক, তুই এই খাঁচাটা নে, আর মহিন বাবা তুই এই জালটা নে, আমরা একসাথে চিংড়ি ধরবো। ঠিক আছে বাবা। মণি ও মহিন খাঁচা এবং জাল নিয়ে পানির মধ্যে নেমে পড়ে। রমেশ কিছু কৌশল শিখিয়ে দেয় কিভাবে চিংড়ি ধরতে হয়। এরপর অনেক সময় কেটে যায়, কিন্তু তারা কেউ একটাও চিংড়ি পায় না। বাবা, আমরা তো অনেক সময় এসেছি, কিন্তু কোনো চিংড়ি তো পেলাম না বাবা। বুঝতে পারছি না রে মা, কি করি বলতো, কিছুই ভালো লাগছে না। বন্যায় কোনো কাজ নেই, মাঠের ফসল সব ডুবে গিয়েছে, হাতে তেমন টাকা পয়সাও নেই যে বাজার করব। কত আশা নিয়ে এসেছিলাম, দুটো চিংড়ি পেলে দুবেলা ভাত খেতে পারবো, কিন্তু মনে হচ্ছে সেটা কপালে নেই আমার। আমাদের না খেয়ে মরতে হবে। এমন করে বলো না, দেখবে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করবে। মনে হচ্ছে আমাদের চিন্তা দূর হয়েছে রে। মনি, মহিন, দেখ তোরা, আমার জালে চিংড়ি বেঁধেছে। বাবা, জালে চিংড়ি উঠেছে, তাড়াতাড়ি জালটা উপরে তোলো। হ্যাঁ, একটু সাবধানে কর, এবার জাল টানবো। অনেক চিংড়ি ধরেছো বাবা, মা দেখলে অনেক খুশি হবে। তোর
তোর মা তো খুবই খুশি হবে। তবে আরো চিংড়ি ধরতে হবে, যাতে বাজারে গিয়ে কিছু বিক্রি করতে পারি। কিন্তু বাবা, বৃষ্টি তো আবার পড়ছে। দেখো, নদীর স্রোত কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে বাবা। হঠাৎ পানির স্রোত এমন ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? এই এই যে, চল তোরা। এই বন্যার মাঝে আর চিংড়ি ধরবো না, কাল আবার আসবো। বাবা, ওটা কি? সেটা বুঝতে পারছি না, মনে হচ্ছে খুব বড় মাছ হবে। আরে না তো, ওটা তো কোনো বড় মাছ নয়। বাবা, চিংড়ির মতো দেখাচ্ছে। না, ওটা তো চিংড়ি নয়, একদম অন্যরকম। মনি এই কথা বলতে বলতেই তার সামনে পানি থেকে একটা ছোট্ট রূপালী আলো বেরিয়ে আসে। সেই আলোটি যেন তাদের ডাকছে। রমেশ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এটা কি কোনো স্বপ্ন, নাকি সত্যি কিছু? হয় না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি চিংড়ি দেব। আজ তোমাদের এই বন্যার সময় যারা সততা ও পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, তাদেরকে আমি সাহায্য করতে আসি। রূপালী আলো, তুমি আমাদের সাহায্য করবে? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। তোমাদের কেউ এই ঘটনাটি গ্রামে প্রকাশ করতে পারবে না। এটা গোপন রাখতে হবে। আমরা কথা দিচ্ছি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? আজ থেকে আমি তোমাদের জালে প্রতিদিন চিংড়ি দিব। তোমরা যেখানেই জাল ফেলবে সেখানেই চিংড়ি পাবে। তবে মনে রেখো, একদিনে দুবারের বেশি জাল ফেলবে না। দুবারে যে চিংড়ি উঠবে তাতে তোমাদের প্রয়োজন মিটে যাবে, আর রোগ করতে গেলে সব হারাবে। তুমি যা বলবে তাই হবে রূপালী আলো। এবার আমাকে সাহায্য করো, আমি যে কষ্টে আছি অনেক। কি সাহায্য চাই তোমার, বলো আমাদের। এই যে নদীতে যে স্রোত দেখছো, এই স্রোত পার হয়ে একটা ছোট্ট কুটির পাবে। আর সেই কুটিরে একটা কলসের ভেতর জোনাকি পোকা আছে। সেই পোকাটাকে যদি তোমরা মুক্ত করতে পারো, তবেই আমি মুক্তি পাবো। ঠিক বুঝতে পারলাম না। আসলে একটা ডাইনি আমার শরীরটাকে ওই জোনাকি পোকার ভিতর আটকে রেখেছে। রূপালী আলো, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমাকে সাহায্য তো করব, কিন্তু যেমন বন্যা হচ্ছে, আবার নদীতে তেমনই পানি, আবার প্রখর ঢেউ। এর ভেতর কেমন করে পার হব আমরা নদী? আমি তোমাদের পার করে দিচ্ছি নদী। এই বন্যায় তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি একাই যাচ্ছি নদীর ওপারের কুটিরে। না বাবা, আমরা যাবো তোমার সাথে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, চলো তো তুমি। তোমরা তবে চলে আসো এই নৌকায়। রমেশ আর কিছু না বলে রূপালী আলোর দেওয়া নৌকায় মণি ও মোহিনকে নিয়ে চলে বসে। এরপর রূপালী আলো সবাইকে নিয়ে চোখের পলকে নদী পার করে দেয়। আমরা তবে কুটিরে গেলাম। দাঁড়াও, এইগুলো রাখো। এই ছুরি দিয়ে ডাইনির পেটে আঘাত করবে। এরপর ওই পাথরগুলো ওখানে ভেড়া আছে, তার গায়ে ছুরি মারবে। তবে ডাইনিটা মরবে, আর তোমরা আমাকে মুক্ত করতে পারবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমরা বেঁচে থাকলে তোমাকে ঠিক আজকে ওই ডাইনির হাত থেকে মুক্ত করব। আমরা আসি তাহলে। রমেশ মণি আর মোহিনকে নিয়ে হাঁটতে শুরু করে। তারা কুটিরের ভেতর গিয়ে দেখে ডাইনিটা যজ্ঞ করছে, আর তার পাশেই ভেড়া রাখছে। মানুষ মানুষ গন্ধ মনে হচ্ছে, কাউকে তো দেখছি না। ভাই, আমি ছুরি দিয়ে ডাইনিকে হত্যা করছি। তুই পাথরগুলো ভেড়ার ওপর মারবি। বাবাকে বলিস না। মরে গেলাম রে। কে তোরা? তোরা মারলি কেন আমাকে? আমার ভেড়াকে ছেড়ে দে, ছেড়ে দে। ছাড়বো না, ছাড়বো না আমি কাউকে। তুই বাঁচলে তো আমাদের ক্ষতি করবি, ডাইনি কোথাকার। তোরা আমাকে না বলে কেন এমন করলি? যদি তোদের কোনো ক্ষতি হয়ে যেত? চিন্তা করো না বাবা, আমাদের কোনো ক্ষতি হয়নি। এখন চলো, রূপালী আলোকে মুক্তি দিতে হবে তো। ওই দেখো সেই কলস, ওই কলসের ভেতরেই আছে সেই জোনাকি পোকা। তোরা দাঁড়া, আমি কলসটা খুলছি। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করে দেবার জন্য। এবার আমাকে যেতে হবে। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের জন্য নৌকা অপেক্ষা করছি। আমি আসি তবে। যা, জোনাকি পোকা তো চলে গেল, আমাদের কিছু বলার সুযোগ দিল না রে। তাতে কি হয়েছে বাবা, এবার বাড়ি চলো। আমরা সকালে এসেছি, এখন তো বিকেল হয়ে গেল বাবা। মা হয়তো চিন্তা করছে আমাদের জন্য। ঠিক আছে, চল মা। বাবা,
দেখো, বন্যার পানিতে হাড়ি ভেসে চিংড়িগুলো পালিয়েছে। এখন কি হবে? যে বন্যা হচ্ছে, এখন তো আর চিংড়ি ধরা সম্ভব নয়। রূপালী আলো কি বলেছিল মনে নেই? এখন তো চিংড়ি ধরতে বেশি সময় লাগবে না। মনি ঠিক কথাই বলেছে। তোরা দাঁড়া, আমি দেখছি সত্যিই জালে চিংড়ি ওঠে কিনা। বন্যায় চিংড়ি ধরতে এসে কত কি হলো। এখন চিংড়ি না নিয়ে চলে গেলে কি চলে নাকি বল? কথাটা মন্দ নয়, তবে তাড়াতাড়ি করো বাবা। মহিন, মনি, দেখ তোরা কত বড় চিংড়ি। সত্যি তো, কত বড় চিংড়ি। এগুলো দেখে তো জিভে পানি চলে এসেছে। আজ মজা করে ভাত দিয়ে চিংড়ি খাবো। তাড়াতাড়ি বাড়ি চলো। তোমাদের বাড়ি আসতে এত দেরি হলো কেন? জানো আমি কত চিন্তা করছিলাম। জানো মা, বন্যায় চিংড়ি ধরতে গিয়ে কি হয়েছে আজ? কি বলছিস কি তুই? বিধাতার অশেষ রহমত কিছু হয়নি তোদের। তবে বিধাতা যা করে তা ভালোর জন্যই করে। এই বন্যার মধ্যে আমাদের আর না খেয়ে থাকতে হবে না, তবে প্রতিদিনই চিংড়ি খেতে পারবো। যাই হোক, ওগো, তুমি আমায় একটা চুলা তৈরি করতে সাহায্য করো তো দেখি। না হলে রান্না করব কেমন করে? রান্নার জায়গা তো বন্যায় ডুবে গিয়েছে। তুমি মাছ কাটো, আমি চুলা তৈরি করে দিচ্ছি। এই বলে রমেশ বারান্দায় চুলা তৈরি করতে শুরু করে। অন্যদিকে শিল্পার মাছ কাটতে কাটতে সন্ধে নেমে আসে। রাতের আধারে বাতির আলোয় মাটির ঘরটা আলোকিত হয়ে গেছে। শিল্পা চিংড়ি রান্না করছে। মনি আর মহিন আনন্দ নিয়ে সেই রান্না দেখছে। রান্না শেষে সবাই একসাথে চিংড়ি দিয়ে ভাত খেতে থাকে। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, আজ আমরা চিংড়ি দিয়ে ভাত খাচ্ছি। খুব আনন্দ হচ্ছে, তাই না রে ভাই? ঠিক বলেছিস দিদি। খাওয়া দাওয়া তো শেষ, এবার ঘুমিয়ে পড়ো যাও। সারাদিন অনেক ধকল গিয়েছে। ঠিক আছে বাবা। খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রমেশের চোখে ঘুম নেই। সে নীরবে শিল্পার পাশে থেকে উঠে ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। সে বাইরে তাকিয়ে আছে। সেই রহস্যময় আলোটির কথা তার মনে ঘুরপাক খাচ্ছে। ওই আলোটা কি সত্যিই ছিল? জোনাকি পোকাই বা কেমন করে কথা বলল? হঠাৎ বাইরের দিকে তাকিয়ে রমেশ আরেকটি আলো দেখতে পায়, কিন্তু এবারের আলোটি স্বাভাবিক নয়, বরং তার থেকে এক ধরনের সুমধুর গান ভেসে আসছে। ওই আলোটা কোথা থেকে আসছে? তুমি সত্যি পথে আছো, এই পথেই তুমি এগিয়ে যাও। তুমি চাইলে অনেক চিংড়ি ধরতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি পরীক্ষায় পাশ করেছো। তুমি কে? কেন এখানে এসেছো? আমি পড়ি, ডাইনি আমাকে বন্দি করে রেখেছিল। আমি এখানে এসেছি তোমার আর তোমার পরিবারকে সাহায্য করতে। তোমরা আমায় মুক্ত করার পর আমি তোমাদের সাথে দেখা করিনি, কারণ তখন পরীরা আমাকে দেখেছিল। তাই যা দেখেছিলে তা কোনো স্বপ্ন নয়। প্রকৃতির মধ্যে এক বিশেষ শক্তি আছে, যা সৎ ও পরিশ্রমী মানুষদের সাহায্য করে। তুমি আমাদের অনেক সাহায্য করেছো, এতে আমি খুশি। তুমি খুব ভালো রমেশ, তবে মনে রেখো, প্রকৃতি যতটা দান করে ততটাই ফিরিয়ে নিতে চায়। তুমি যদি লোভ করো তবে সবকিছু হারাতে পারো। সততার মধ্যে প্রকৃতির শক্তি লুকিয়ে আছে। রমেশ ধীরে ধীরে সাহস অর্জন করে। তার মনে আর কোনো ভয় থাকে না। আমি কথা দিচ্ছি, আমি কখনো লোভ করব না। তোমার এই সততা তোমাকে অনেক দূর নিয়ে যাবে রমেশ। আজকের পর থেকে যখনই তুমি চিংড়ি ধরতে নামবে, তখনই তোমার জালে অনেক বেশি চিংড়ি উঠবে। দুবারের বেশি কখনো জাল ফেলবে না, এতে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। এটা তোমার জন্য এক ধরনের উপহার। আমি আসি তবে। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরদিন রমেশ আবারও নদীতে যায় চিংড়ি ধরতে। পরির কথা মতো রমেশ দুবার নদীতে জাল ফেলে। সে অনেক চিংড়ি পায়, আর এতে রমেশ অনেক খুশি হয়। বন্যার মধ্যে যারা ঠিক মতো খেতে পারে না, রমেশ চিংড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে তাদের সাহায্য করে। এতে অসহায় গরিব মানুষদের আর